হাদিকে গুলির ঘটনায় গোপন তথ্য ফাঁস করে দিল মোটরসাইকেল মালিক হান্নান, যার নির্দেশে হাদিকে হত্যা চেষ্টা। তফসিল প্রত্যাখ্যান করলেও নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ, কামাল হাসিনার নীরব চক্রান্ত ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে থাকা শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চিকিৎসার জন্য বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে শনিবার বিকেলে তার স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানানো হয়। চিকিৎসকরা দেখতে পেয়েছেন তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিস্টার হাদির ফুসফুসে ইনজুরি আছে এবং তার ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে। রোববার সকালে হাদির পরিবার ও একাধিক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশে সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত এবং দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দলটি দাবি জানিয়েছে। আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে। ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন বলে মন্তব্য করেছেন ভারতে অবস্থানরত দলটির নেতারা। বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর থেকে দলটির প্রধান শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতা ভারতে অবস্থান করছেন। তবে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করলেও দলের পক্ষ থেকে নির্বাচন বয়কটের মতো কোনো ঘোষণা দেওয়া হয়নি। এদিকে ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তার নির্বাচন পরিচালনার সমন্বয়কারী দলেও ছিলেন। ২০১৬ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সহযোগিতা এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাটল অব ৭১ নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল ফয়সাল করিমের মালিকানাধীন ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড। সে বছরের নভেম্বরে ওই গেমের উদ্বোধন অনুষ্ঠানে বেসিসের তৎকালীন সভাপতি এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারও উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে ফয়সালও সক্রিয় ছিলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতার সঙ্গে তার ছবি সামাজিক মাধ্যমে দেখা গেছে। সন্দেহভাজন ফয়সাল করিমের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। তার বাবার নাম হুমায়ুন কবির। এলাকাবাসী জানান, হুমায়ুন কবির হাওলাদারের ৬ ছেলে। ৩ ছেলে বাড়িতেই থাকেন। বড় ছেলের নাম রাজ্জাক হাওলাদার, তিনি মারা গেছেন। মেজ ছেলে সেলিম ও আব্দুর রব একই বাড়িতে থাকেন। স্থানীয় গ্রাম পুলিশ সদস্য আসলাম চৌকিদার বলেন, প্রায় ৪০ বছর আগে হুমায়ুন কবিরের মেজ ছেলে সেলিম তুচ্ছ ঘটনায় তার মাকে ছুরিকাঘাত করেন। পরে তিনি স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান। এরপর আর কখনো বাড়িতে আসেননি। বাউফল থানা পুলিশের তথ্য অনুযায়ী বর্তমানে ফয়সাল ঢাকার আদাবর থানার পিসি কালচার হাউজিং সোসাইটিতে থাকেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা হয়েছে। আমার দেশ এ প্রকাশিত এক রিপোর্টে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে ভারতে আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। টার্গেট কিলিংয়ের ওই তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠক রয়েছেন বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদি সহ ৩ জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন। প্রতিবেদনে জানানো হয়, হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্যপাত্র তুলে ধরেন। এ সময় তিনি তথ্য প্রাপ্তির সুনির্দিষ্ট সূত্রেরও উল্লেখ করেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে। দ্রুততম সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেন তিনি। এ ধরনের আগাম তথ্য আমলে না নেওয়া দুঃখজনক। এ ব্যাপারে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া জরুরি।
হাদিকে গুলি করে হত্যা চেষ্টা কোনো ব্যক্তির বিষয় নয়, জুলাই বিপ্লবের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখতে হবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠগুলোকে স্তব্ধ করাই এখন ফ্যাসিবাদের দেশি বিদেশি কিরণকরদের লক্ষ্য। তাই একে একে জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে। ভাইরাল অডিওতে এক আওয়ামী ক্যাডার দিল্লিতে আশ্রিত তার নেত্রীকে জুলাই বীরদের হত্যার পরিকল্পনার কথা জানালে অন্য প্রান্ত থেকে উস্কানি দিয়ে বলা হয়েছে, পারলে করে দেখাও। তার একদিনের মাথায় হাদিকে হত্যার চেষ্টা হলো। শুটার হিসেবে যার পরিচয় ইতোমধ্যেই সামনে এসেছে, সে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকের লালিত কিলার গ্রুপের সদস্য। এর আগে অস্ত্রের মুখে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের অর্থ লুটের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েও 1 মাসের মধ্যে কিভাবে জামিনে মুক্তি পেল তা এক বড় বিস্ময়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার 2 দিনের মাথায় বিএনপি থেকে বহিষ্কৃত দলটির 2 বারের সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুকরিয়া যে জামাত আমাকে স্থান দিয়েছেন। জামাত এবং আমার উভয়ের আগ্রহেই এটি হয়েছে। নির্বাচনে প্রার্থী হতে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন কিনা জানতে চাইলে মেজর আখতারুজ্জামান রঞ্জন বলেন, জামাতে যোগ দেওয়ার পর আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমি জামাতে যোগ দিয়েছি কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নেব না। তারেক রহমান বলেছেন, জামাত লাখ লাখ লোক মেরেছে, তার এই বক্তব্যের জন্য আমি জামাতে যোগ দিয়েছি। যারা এত লোক মারতে পারে তারাই তো শক্তিশালী, তাদের পাশে থাকা দরকার। মেজর আক্তার বলেন, বিএনপিতে আমার স্থান নেই, স্থান যেখানে নেই সেখানে তো থাকতে পারি না। সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারির ডামি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জামানত হারান। তখন থেকেই মূলত বিএনপি রাজনীতিতে মেজর আক্তারের ফেরার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। গত 3রা নভেম্বরে এই আসনে বিএনপি থেকে দলের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিনকে। মনোনয়ন ঘোষণার পরপরই মেজর আক্তার নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছিলেন এবং বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ ও আহ্বান জানিয়েছিলেন। মেজর আক্তারের অনুসারী ও সমর্থকরা তখন বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে বিএনপিতে ফিরিয়ে নেওয়ার দাবিতে সরব হয়েছিলেন। কিন্তু বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলেও মেজর আক্তারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি। এরই মাঝে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি হাসপাতালে ছুটে যান। বিভিন্ন গণমাধ্যমে মেজর আক্তার এ বিষয়ে নানা রকম বক্তব্য দিয়েও আলোচিত সমালোচিত হন। এরকম পরিস্থিতিতে শনিবার জামায়াত ইসলামীতে যোগদান করেছেন 1991 সালের 5 ও 1996 সালের 12 জুনের 7ম জাতীয় সংসদ নির্বাচনের তৎকালীন কিশোরগঞ্জ 2 আসনে বিএনপি থেকে এমপি নির্বাচিত হওয়া মেজর আক্তার। মেজর আক্তারের জামায়াত ইসলামীতে যোগ দেওয়ার বিষয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আখতারুজ্জামান ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামীর নিয়ম নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।